হেই বন্ধুরা, প্রায় 4500 বছর আগে মিশরে এক বিস্ময়ের সৃষ্টি হয়েছিল, যা অনন্তকালের জন্য দাঁড়িয়ে থাকবে বলে নির্মিত হয়েছিল। হ্যাঁ, তা আজও আছে, গিজার গ্রেট পিরামিড। গিজার গ্রেট পিরামিডের স্থায়িত্বই শুধুমাত্র বিস্ময় নয়। 1989 সালের 31শে মার্চের আগে, মানে প্যারিসে আইফেল টাওয়ার নির্মাণের আগে অবধি প্রায় 4000 বছর ধরে গিজার গ্রেট পিরামিড ছিল মানুষের তৈরি সবথেকে লম্বা বস্তু। এর উচ্চতা 147 মিটার। এটি তৈরিতে এত ভারী পাথর ব্যবহার করা হয়েছিল যে এই পুরো পিরামিডটির ওজন 60 লক্ষ টন বলে অনুমান করা হয়। পৃথিবীর সবথেকে উঁচু ভবন বুর্জ খলিফার সাথে তুলনা করলে দেখতে পারবেন বুর্জ খলিফার ওজন মাত্র 5 লাখ টন, অর্থাৎ বুর্জ খলিফার থেকে 12 গুণ ভারী গিজার গ্রেট পিরামিড। এই সব বৈশিষ্ট্যের কারণেই ইতিহাসবিদ থেকে সাধারণ মানুষের কাছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল এই পিরামিড কিভাবে তৈরি হয়েছিল। কারণ তখন মানুষের কাছে কোনো ক্রেন ছিল না, বুলডোজারও ছিল না, কোনো বড় প্রযুক্তিও ছিল না। এমনকি সেই সময়কার মানুষ তো চাকা তৈরি করতে বা ব্যবহার করতেও শেখেনি। কিন্তু তারপরেও ওই ঐতিহাসিক মানুষেরা এমন একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল যা আজও দাঁড়িয়ে আছে। কিন্তু কি করে মিশরীয়রা পিরামিড তৈরি করবার জন্য বড় বড় ভারী পাথর সাহারা মরুভূমির বিস্তীর্ণ ব্যবধানে বহন করত? এই নিয়ে বিভিন্ন তথ্য আমাদের সামনে এসেছে। যেমন কিছু তথ্য বলে যে মিশরীয়রা নিজেদের হাতে টেনে টেনে এই পাথরগুলোকে বহন করত। কিছু তথ্য ইঙ্গিত দেয় যে এলিয়েন সাহায্য করেছিল মিশরীয়দের। এটি একটি যুগের পুরনো রহস্য এবং বিজ্ঞানীরা অবশেষে এর উত্তর খুঁজে পেয়েছেন। উত্তরটি জাগতিক নয়, তবুও এটি আশ্চর্যজনকভাবে মানবিক। বন্ধুরা, অনুমান করা হয় যে গিজার গ্রেট পিরামিড নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্বাব্দ 2060 সালে এবং এটি তৈরি করেছিল ফেরাও খুফু। মিশরের রাজা মহারাজাদেরকে আমরা ফেরাও বলে থাকি। আর ফেরাও খুফুর কথা যদি বিশেষভাবে বলি, তাহলে এই রাজা সম্পর্কে আমাদের তেমন কিছু জানা নেই। আমরা শুধু জানি যে মিশরের পুরাতন রাজ্যের চতুর্থ রাজবংশের দ্বিতীয় রাজা ছিলেন এই ফেরাও খুফু। নীল নদের পশ্চিম তীরে পিরামিড অবস্থিত। আপনি যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন এই স্থানে একটি মাত্র পিরামিড না, আরও 2টো পিরামিড রয়েছে যা দেখতে একই রকম। এই তিনটির মধ্যে সবথেকে লম্বা হলো গিজার গ্রেট পিরামিড, যাকে আমরা খুফু পিরামিডও বলি। এর চেয়ে ছোট দ্বিতীয় বৃহত্তম পিরামিডকে পিরামিড অফ খাফরে বলা হয়, যা ফেরাও খুফুর পুত্র ফেরাও খাপরে নির্মাণ করেছিলেন। তৃতীয় এবং সবথেকে ছোট পিরামিড পিরামিড অব ম্যানকাউরে, খাফরের পুত্র ম্যানকাউরে এটা নির্মাণ করেছিল। এবার আপনারা যদি ভাবেন সেই যুগে এগুলি একমাত্র স্থিতিস্তম্ভ, তা কিন্তু নয়। এর বাইরেও রয়েছে দ্য গ্রেট ফিনিক্স, রয়েছে অনেক গম্বুজ সমাধি এবং অনেক ছোট পিরামিড। বলা হয় যে বিভিন্ন আকারের মোট 118টি পিরামিড রয়েছে। আবহাওয়ার কারণে এই পিরামিডগুলির অনেকগুলি ভেঙে গেছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খুব কমই ভালো অবস্থায় দাঁড়িয়ে আছে। সম্ভবত সেরা অবস্থায় সংরক্ষণ হয়ে রয়েছে এই 3টে পিরামিডই। এগুলির বানানোর পেছনের কারণ আপনারা সবাই জানেন। এই স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে তাদের ফেরাওদের সমাহিত করা হতো। এনশিয়ান ইজিপশিয়ানরা আফটার লাইফে বিশ্বাস করত। তারা মনে করত মৃত্যুর পর জীবন শেষ হয় না, মৃত্যুর পর মানুষের আত্মা আন্ডারওয়ার্ল্ডে চলে যায়, যেখানে ঈশ্বর তাদের বিচার করে। জীবিত অবস্থায় যারা ভালো কাজ করত তারা সেখানে চিরকাল বেঁচে থাকত। এই পরকালের প্রস্তুতির জন্যই ইজিপশিয়ানরা নিজেদের রাজাদের জন্য এই সমাধিগুলি বানিয়েছিল এবং সমাধিগুলির মধ্যে তারা প্রচুর খাদ্য, ধন সম্পদ, গহনা, আসবাবপত্র, কাপড় চোপড় রেখে দিত, এই আশাতে যে সেগুলো রাজাদের পরকালে কাজে লাগবে। মিশরীয়রা পরকালে এতটাই বিশ্বাসী ছিল যে তারা নিজেদের রাজা বা রাজস্থানীয় ব্যক্তিদের মৃত্যু হলে তাদের শরীরকে মমিফাইড করে কাঠের বা পাথরের কাঠামোতে সমাধিত করত, যাতে তাদের রাজা বা রাজস্থানীয় ব্যক্তির পার্থিব শরীর দীর্ঘদিন নিঃস্বর থাকে। এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমি কিভাবে জানলাম যে পিরামিডগুলি ফেরাওদের সমাধি হিসাবেই ব্যবহৃত হতো? এর প্রধান কারণ পিরামিডগুলোতে লেখা শিলালিপি। পিরামিডের শিলালিপি হলো প্রাচীনতম মিশরীয় অন্ত্যেষ্টিলিপি।
প্রাচীন মিশরীয় ধর্মীয় সাহিত্যের প্রাচীনতম প্রমাণ তারা পিরামিডের বিভিন্ন স্থানে লিখে রেখে গেছেন। এসব থেকে প্রমাণ হয় যে পিরামিড ফেরাওদের সমাধিস্থল। কিন্তু নির্দিষ্টভাবে গিজার গ্রেট পিরামিডের ভেতরে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি যে এই পিরামিড আসলেই খুফুর সমাধিস্থল। এই পিরামিডের মধ্যে যখন প্রত্নতাত্ত্বিকরা যান তখন তারা একটি হুক, কিছু কাঠের টুকরো, একটি বল এবং একটি খালি কফিন খুঁজে পান। খালি কফিনটিকে খুফুর বলেই মনে করা হয় এবং তার জন্য রাখা খাজানা হয়তো প্রত্নতাত্ত্বিকরা যাওয়ার আগেই চুরি হয়ে গিয়েছিল। তবে যারা মনে করেন না যে এই পিরামিডগুলি শুধুমাত্র ফেরাওদের সমাধিস্থল, তারা এই নির্দিষ্ট পিরামিডটিতে যথেষ্ট প্রমাণ না থাকাকে হাতিয়ার করে অনেক রকম বিকল্প তত্ত্ব দিয়েছে। এই তত্ত্বগুলির মধ্যে অন্যতম হলো পিরামিড আসলে মস্ত বড় পাওয়ার প্ল্যান্ট, মানে বিদ্যুৎ কেন্দ্র। তাদের মতে গিজার পিরামিড পরিবেশের জলকে ব্যবহার করে, তার মধ্যে থাকা পথকে ব্যবহার করে প্রাকৃতিক মোটরের মতো কাজ করে পিরামিডের চূড়ার মাধ্যমে তড়িৎ পরিবেশে ছড়াতো। গিজার গ্রেট পিরামিডের চূড়ায় যে অংশটি মিসিং তা ছিল সম্পূর্ণ সোনার, যার মাধ্যমেই তড়িৎ পরিবেশে ছড়াতো। আমি জানি আপনিও এমন তত্ত্বে অবাক হচ্ছেন, তবে যারা এই তত্ত্বে বিশ্বাস করে তারা নিকোলা টেসলার ওয়ার্ডান ক্লিফি টাওয়ারের উদাহরণ দেয়। টেসলা এই টাওয়ারের মাধ্যমে প্রাকৃতিকভাবে বিদ্যুৎ তৈরি করে ওয়্যারলেসলি তড়িৎ পরিবেশে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, ঠিক যেমন পিরামিড 4500 বছর আগে করত বলে অনেকে মনে করে। তবে টেসলার এই প্রজেক্টের ফান্ডিং বন্ধ হয়ে যাওয়ায় সত্যি ওয়্যারলেসলি বিদ্যুৎ পাঠানো সম্ভব কিনা তাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তার উপর 4500 বছর আগে এই প্রযুক্তির ব্যবহার, আমার ব্যক্তিগত মতামত, এই তত্ত্ব হাস্যকর। বন্ধুরা, যখনই কোনো বিষয়ে যথেষ্ট প্রমাণ থাকে না তখন এরকম কনস্পিরেসি থিওরি জন্ম নেয়। এক্ষেত্রে গ্রেট পিরামিড, খুফুর সমাধি, তার যথেষ্ট প্রমাণ না থাকায় অনেকে অনেক বিতর্কিত মতামত দিয়েছে, যেগুলোকে বর্ণনা করে ভিডিওটিকে আর বড় করব না। কারণ রিসেন্টলি বিজ্ঞানীরা পিরামিডের সব থেকে বড় রহস্য থেকে পর্দা তুলেছে। সেটা হলো এত বৃহৎ পিরামিড তৈরি হয়েছিল কি করে, বৃহৎ বৃহৎ লাইমস্টোন কি করে আনা হয়েছিল সাহারার এই প্রত্যন্ত স্থানে, সেই সময়ের লোকেরা কিভাবে এখানে 147 মিটারের একটি নির্মাণ তৈরি করেছিল, যা এত বড় পাথর দিয়ে তৈরি হয়েছিল যে এই পাথরগুলোর ওজন 2.5 টন থেকে 80 টন পর্যন্ত ছিল। এত বড় বড় পাথর কিভাবে বহন করত মিশরীয়রা? প্রত্যেকটি নিউজ আউটলেট থেকে আমরা জানতে পেরেছি, বিজ্ঞানীরা জানিয়েছেন মিশরীয়রা নীল নদী ব্যবহার করত বড় বড় পাথর বহন করার জন্য। এবার আপনি ভাবছেন, নীল নদী গিজার পিরামিড থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত, তাহলে প্রাচীন মিশরীয়রা এই পথে এত বড় বড় পাথর কিভাবে বহন করত? আসলে তারা নীল নদীকেই ব্যবহার করেছিল, কিন্তু আধুনিক নদীটিকে নয়, যা আজ আমরা জানি। তারা নীল নদের একটি এমন সমাহিত শাখা ব্যবহার করত যা তখন পিরামিডের ঠিক পাশ দিয়ে প্রবাহিত হতো। মিশরের এই শাখাটিকে বলা হয় আহারমাত শাখা। তথ্য থেকে জানা যায় যে এটি প্রায় 64 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 700 মিটার প্রশস্ত ছিল। এই শাখার ওপর 31টি পিরামিড ভেসেছিল বলে জানা যায়। এই শাখাকে মিশরীয়রা জলপথ হিসাবে ব্যবহার করত। শ্রমিকেরা এর মধ্যে দিয়ে যাতায়াত করত। এই নদীর মধ্যেই বড় বড় পাথরগুলোকে ভাসিয়ে ভাসিয়ে নির্মাণস্থলে পাঠানো হতো। এবার প্রশ্ন হলো, গবেষকরা কিভাবে এই লুকিয়ে থাকা নীল নদের শাখাটিকে খুঁজে পান? তারা রাডার, স্যাটেলাইট ডেটা, জিওফিজিক্যাল সার্ভে এবং মাটি কোয়ারিং করে এই শাখার খোঁজ পান এবং এই শাখাটিকে ইতিহাসও সমর্থন করে। মিশর জুড়ে প্রত্নতাত্ত্বিক স্থান থেকে প্রাচীন পেপারি সাথে পিরামিড লিপি এই একই জিনিসই দেখায়, যেসব থেকে জানা যায় যে গিজার মালভূমিতে উপকরণ আনার জন্য নাবিকেরা নীল নদী এবং অন্যান্য জলপথ ব্যবহার করেছে। তাই বৈজ্ঞানিকভাবে এটা স্পষ্ট হয়ে গেছে যে মিশরীয়রা উপকরণ পরিবহনের জন্য জলপথকে ব্যবহার করত। তবে বিজ্ঞানীরা নীল নদের এই শাখার সঠিক অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত নন। এর ফলে আমাদের মনে যে প্রশ্নটি উদয় হয় সেটা হলো, নীল নদীর এই শাখাটির কি হয়েছে? বিজ্ঞানীরা এখনো এর সঠিক উত্তর জানেন না। তারা অনুমান করছেন যে হয়তো এই শাখা শুকিয়ে গিয়ে উধাও হয়ে গেছে। এই সমস্তের কারণে জলপথটি মরুভূমি এবং কৃষি জমির নিচে চাপা পড়ে গেছে বলেই মনে করছে বিজ্ঞানীরা। অর্থাৎ বিশ্বের একটি মহান রহস্য অবশেষে সমাধান হলো।
প্রাচীন মিশরীয়রা কিভাবে ভারী ব্লকগুলি পরিবহন করত তা বিশ্ব দীর্ঘকাল ধরে অনুমান করে আসছে। প্রাচীন মিশরীয়রা পণ্য পরিবহনের জন্য জল ব্যবহার করত, যেটা ঐতিহাসিক মানুষ নিজেদের বুদ্ধি এবং প্রতিভার মাধ্যমেই সম্পন্ন করেছিল। তাদেরকে এলিয়েনের সাহায্যও নিতে হয়নি, হাতি বা গবাদি পশুর গাড়ির ব্যবহারও করতে হয়নি। কিন্তু এই রহস্যের পরেও পিরামিডকে কেন্দ্র করে অনেক রহস্য রয়ে গিয়েছে, যেগুলো থেকে পর্দা সরাবে বিজ্ঞানীরাই। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।